হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর আমাদের পরিবেশ এই বইটির চ্যাপ্টার নম্বর যে 4 আবহাওয়া ও বাসস্থান, এই চ্যাপ্টারটি পড়াবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারটির প্রথম অংশটি পড়িয়েছি, আজকে আমি দ্বিতীয় অংশটি পড়াবো। তো এই চ্যাপ্টারটি আমি এইখান থেকেই শুরু করছি, আবহাওয়া থেকে, ঠিক আছে? তো এইটা জানার আগে আবহাওয়া কি আর জলবায়ু কি এটা জানা দরকার। আবহাওয়া আর জলবায়ু দুটো বিষয় অনেকটাই পার্থক্য রয়েছে। যেমন আবহাওয়া হলো কোনো একটা জায়গার প্রত্যেক দিনকার কি বায়ুমণ্ডলীয় অবস্থা, অর্থাৎ আজকে এই মুহূর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বৃষ্টি হচ্ছে, এইটা হচ্ছে ওখানকার সেই সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা, যেটাকে আমরা আবহাওয়া বলছি। কিন্তু জলবায়ু হচ্ছে কোনো এক বিরাট অংশের 30 থেকে 40 বছরের এক গড় বায়ুমণ্ডলীয় অবস্থা। তাহলে মূল পার্থক্য করলে এটাই দাঁড়ায় যে আবহাওয়া যদি আমরা বুঝতে চাই, কোনো একটা জায়গার আবহাওয়া যদি আমরা বুঝতে চাই, তাহলে সেই জায়গার প্রত্যেক দিনকার বায়ুমণ্ডলীয় অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে। আর জলবায়ু যদি আমরা বুঝতে চাই, তাহলে কোনো এক বিরাট অংশের যে বায়ুমণ্ডলীয় অবস্থা সেটা জানতে গেলে আমাদের সেখানকার 30 থেকে 40 বছরের গড় বায়ুমণ্ডলীয় অবস্থা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ যদি আমরা একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আবহাওয়ার ক্ষেত্রে আমি কি বললাম, যে একটা অল্প জায়গা বা ক্ষুদ্র পরিসর, সেই জায়গায় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তার মানে সেখানকার যে ওয়েদার বা আবহাওয়া সেটা হচ্ছে বর্ষাকাল। বোঝা গেল? এবার আমরা যদি কোনো এক বিরাট অংশের, অর্থাৎ ভারতবর্ষ, এটা একটা অনেক বড় জায়গা, তো এখানকার যদি আমরা জলবায়ু বুঝতে চাই, তাহলে মোটামুটিভাবে 30 থেকে 40 বছর এই অংশের আমাদের অবস্থান সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এই 30 থেকে 40 বছরে ভারতবর্ষে কি বায়ুমণ্ডলীয় অবস্থা আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ কখন কোন জায়গায় জল হচ্ছে, কখন কোন সময়ে কোন জায়গায় শীতকাল বিরাজ করছে, এইভাবে আমাদের সমগ্র অংশটা জানতে হবে। তবে গিয়ে আমরা জলবায়ু সম্পর্কে একটা ধারণা আনতে পারবো। তো এবার দেখো আবহাওয়ার পরিবর্তনে শস্য আর ফলের ওপর প্রভাব। তাহলে বোঝা গেল আবহাওয়ার জলবায়ু। তা আবহাওয়া এটা একটা অল্প পরিমাণ জায়গা, তো সেই জায়গার শস্য আর ফলের ওপর কি পরিবর্তন মানে প্রভাব ফেলছে আবহাওয়ার পরিবর্তন। ধরা যাক আমি উদাহরণ নিলাম আম। তাহলে আম যখন বা আমের যখন মুকুল ধরে, ঠিক সেই আগের অংশে যদি পর্যাপ্ত জল হয়, তাহলে সেই মুকুল থেকে আম খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো আমরা। কিন্তু যদি আমরা সেই সময় জল হতে না দেখি, তাহলে সেই মুকুল কি হবে, নষ্ট হয়ে যাবে, বা মুকুল থেকে আম এই যে প্রসেস, এই যে প্রক্রিয়া, এটা অনেকটা খামতি দেখা যাবে। আরও কিছু হতে পারে, যেমন অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, আর দেখা গেল যখন মুকুল থেকে ছোট ছোট আমে পরিণত হচ্ছে, সেই সময়ে শিলাবৃষ্টি হচ্ছে, মানে অনেক দিন ধরে জল হয়নি, তো সেই ব্যাপারটার জন্য শিলাবৃষ্টি হচ্ছে, তখন দেখা যাবে আমগুলো, ছোট ছোট আমগুলো নষ্ট হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমের ওপর প্রভাব। এরপর সর্ষে গাছ যদি আমরা দেখি, তাহলে সর্ষে গাছে কি হয়, যখন হয় তখন আর যখন ফুল ফোটে, তখন এই দুই সময়ে খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন হয়। যদি আমরা সেই সময়ে জল বা যদি আমরা বলি সেই পর্যাপ্ত আবহাওয়া যদি না পায় সর্ষের জন্য, তখন দেখা যাবে সর্ষে গাছ অল্প পরিমাণ উঠে গিয়ে সেই গাছটি মরে গেছে, বা যখন ওই সর্ষে গাছের ফুল ধরবে বা ফুল থেকে ফলে পরিণত হবে, তো সেই সময় আমরা দেখব যে সেই সর্ষে গাছ কি হবে, সেটা দিতে পারবে না, তাই তো। তো এটা হচ্ছে সর্ষে, তার মানে এখানে আমরা জলের প্রভাব দেখলাম।
আর তাছাড়া আমরা তাপমাত্রা মানে সর্ষের যে আবহাওয়া দরকার। এবার দেখো ধান, আমরা জানি সবাই যে ধান বর্ষাকালে হয় এবং এই ধান পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির দরকার হয়। তো এই কারণে আমরা যদি ধান চাষটাকে অন্য কালে হতে দেখি তাহলে সেই ধান খুব বেশি বা ভালো পরিমাণে হবে না। এইটা যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব ধান 3 রকমের হয়, আউশ, আমন আর বোরো। তো এই আমন যেটা মেনলি বর্ষাকালে হয়, আর আউশ যেটা গ্রীষ্মকালে হয়, আর বোরো যেটা শীতকালে হয়, এই তিনটের সাথে তুলনা করলে আমরা দেখতে পাবো আমন ধান সবথেকে ভালো এবং খুব কোয়ালিটি সম্পন্ন ধান আমরা লক্ষ্য করতে পারছি। কারণটা কি? কারণ ধান হয় মূলত বর্ষাকালে এবং পর্যাপ্ত বৃষ্টির দরকার হয়। তো এই সময় যদি আমরা দেখি যখন ধান রোপণ হচ্ছে বা ধান বেড়ে উঠছে, সেই সময় মৌসুমি বায়ুর খামখেয়ালির জন্য বর্ষাকাল খুব বেশি বা দেরিতে এসেছে বা বেশি পরিমাণে জল হচ্ছে না, তখন দেখা যাবে ধানে অনেক রকম রোগ, মানে ধানের অনেক রকম রোগ দেখা যাবে। যেমন ধানের পাতা লালচে হয়ে যাবে, বা যখন ধানের গাছ থেকে ধানের সুটি ছাড়বে তখন দেখা যাবে সেই সুটি নষ্ট হয়ে গেছে। এই সমস্ত রকম রোগ দেখা যাবে ধানে। এরপর দেখো ধান চারা। ধান চারা কি? যখন ধান রোপণ করা হয় তার আগেতে ধানকে আমরা বীজে দেখতে পাই, একসাথে অনেকটা পরিমাণ জায়গায় খুব কাছাকাছিভাবে এই ধানের চারা রোপণ করা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখব ধানের চারাতে প্রচুর পরিমাণে জল লাগে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর খুব বেশি পরিমাণে জল লাগে। কিন্তু যদি দেখা যায় সেই সময়ে বৃষ্টির জল হচ্ছে না বা কোনো উপায়ে আমরা সেখানে জল দিতে পারছি না, তখন লক্ষ্য করব যে ধান চারা হলুদ হয়ে গেছে, মানে সেখানে রোগ লেগেছে। রোগ লাগা মানে কি? সেই ধান চারা আর খুব ভালো পরিমাণে সেটাকে কি করতে পারবে না, দিতে পারবে না। এইগুলো হচ্ছে, আমি মূলত এই 4টি তোমাদের বইতে রয়েছে 4টি আলোচনা করলাম। এবার দেখো ঋতু কি? ঋতু ক প্রকার। ঋতু কি? ঋতু হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট একটা জায়গার বায়ুমণ্ডলীয় অবস্থা, অর্থাৎ এখন আমাদের এই জায়গায় কি চলছে। যদি আমরা ধরি যে একটা ছোট পরিমাণ জায়গা, যদি ধরো তোমাদের গ্রাম, ঠিক আছে, বা তোমাদের শহর, সেই জায়গায় এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমরা যদি 2 কিলোমিটার দূরে যাও সেখানে দেখবে বৃষ্টি হচ্ছে না। তার মানে তোমাদের যে এরিয়া সেই জায়গার আবহাওয়াটা কি? বর্ষাকাল, বা সেই জায়গায় বৃষ্টি হচ্ছে, এরম একটা ব্যাপার। তো ঋতু হচ্ছে এটাই, যে কোনো একটা জায়গার নির্দিষ্ট সময়ের সেখানকার এক বায়ুমণ্ডলীয় অবস্থা, এটা হচ্ছে ঋতু। তো ঋতু ক প্রকার? ঋতু 6 প্রকার। বাংলা দিয়ে যদি আমরা ভাবি, ঋতু 6 প্রকার। কি কি না? গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল, বসন্ত, শীত আর বর্ষাকাল। এগুলো আমরা বাংলার দিক দিয়ে দেখতে পাই। তো এটাই গেল। এবার দেখো এটা তোমাদের অনুশীলনীতে আছে, শুধু তোমাদের এইগুলো লেখা আছে, ডিসেম্বর, জানুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ, এইগুলো লেখা আছে। তোমরা কি কি পড়বে, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। তো তোমরা পড়বে যে রেঞ্জটা দিয়েছে সেটা কোন কালে পড়ে। যেমন ডিসেম্বর থেকে জানুয়ারি এটা কোন কালে পড়ছে, বা আষাঢ় থেকে শ্রাবণ এটা কোন কালে পড়ছে, এটা প্রথম পড়বে। আর দ্বিতীয়ত পড়বে আবহাওয়া, মানে এই কালে কীরকম আবহাওয়া দেখা যায়, বা অন্য দিক দিয়ে দেখতে গেলে এই কালের বৈশিষ্ট্য কী, এরকম লক্ষ্য করবে। তাহলে এসো দেখো, ডিসেম্বর থেকে জানুয়ারি আমরা সবাই জানি এই সময়টা শীতকাল। শীতকালের আবহাওয়া কেমন? শীতকালে আবহাওয়া জায়গাটা ঠান্ডা বিরাজ করে, বৃষ্টি তেমন একটা হয় না। বা আরও লিখেছি দেখো, আকাশ পরিষ্কার থাকে, উত্তর দিক থেকে বাতাস বয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এইগুলোই মেনলি একটা আবহাওয়া, একটা ঠান্ডা থাকে, বৃষ্টি হয় না, উত্তর দিক থেকে বাতাস বয়, এইগুলো। এবার দেখো বৈশাখ জ্যৈষ্ঠ, যেটা গ্রীষ্মকালে পড়ছে। দেখো গরম, আমরা এটা সবাই জানি, গ্রীষ্মকাল প্রচণ্ড গরম থাকে, পুকুরের জল শুকিয়ে যায়, খরার সৃষ্টি হয় কিছু কিছু জায়গায়। এছাড়াও দেখো রয়েছে উত্তর মধ্য ভারত, তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছাড়িয়ে যায়। যেমন যদি ধরি আমরা উত্তর ভারত, যেমন পাঞ্জাব, হরিয়ানা, বা মধ্য ভারত যেগুলো রয়েছে, রাজস্থান, এই জায়গাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছাড়িয়ে যায়। এরপর দেখো
আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, এই বর্ষাকালের বৈশিষ্ট্য কী? বর্ষাকালে কি হয়? প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে, এবং বৃষ্টি হওয়ার জন্য পুকুর, খাল, বিল এই সমস্ত অংশ ভরাট হয়ে যায় জলেতে, এবং দেখা যায় বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও দেখো উত্তর, পূর্ব ও পশ্চিম বিশেষ করে এই সব জায়গায় বর্ষাকালটা আমরা লক্ষ্য করতে পারি। কারণ যখন বর্ষাকাল বা মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করছে, সেই সময়ে কি হয় না, এই উত্তর পূর্ব ভারতের অংশ দিয়ে এবং পশ্চিম ভারতের অংশ দিয়ে ঢোকে। যদি আমরা উদাহরণ নিই, তাহলে পশ্চিম ভারতের কেরল দিয়ে বর্ষা প্রবেশ করে, আর উত্তর পূর্ব ভারত যদি আমরা উদাহরণ নিই, তাহলে মেঘালয়, এই মেঘালয় আর ওইদিকে হচ্ছে কেরালা, এই দুই অংশের মধ্যে দিয়ে বর্ষাকাল মেনলি মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। তো এই জন্যই এই অংশের রাজ্যগুলিতে বা এরিয়াগুলোতে বর্ষাকাল প্রভাব অনেক বেশি। তাছাড়াও দেখা যায় বজ্রপাত, মানে বৃষ্টি হলেই বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারি। সেপ্টেম্বর অক্টোবর যেটা শরৎকাল, যে সময় দুর্গাপূজা হয়, কাশফুল ফোটে, সেই অংশতে আমরা কি দেখব না, শরৎকালে মেঘ যেটা হয় সেটা খানিকটা জায়গায় জুড়ে অবস্থান করে, আবার হাওয়ার মধ্য দিয়ে সেটা উড়ে যায়, বা যেখানটায় মেঘটা থাকে সেখানে কিছুক্ষণ জল হয়, আবার সরে যায়, অন্য জায়গায় জল হয়, মানে এক কথায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হয় শরৎকালে। আর আবহাওয়া যেটা থাকে সেটা খুব মনোরম, মানে এই সময় না ঠান্ডা না গরম, মানে একটা সুইটেবল একটা আবহাওয়া বিরাজ করে। এরপর দেখো, আচ্ছা আর একটা লিখেছি দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান, মানে এখানে দিন আর রাত্রির যে সময়কাল সেটা সমান হয়। লাস্ট দেখো ফেব্রুয়ারি ও মার্চ যেটা বসন্তকালে পড়ছে, এটাও সেম শরৎকালের মতোই কি হয় না, এখানেও মনোরম আবহাওয়া লক্ষ্য করা যায়, মানে যেটা মানুষের পক্ষে বা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তাছাড়া লক্ষ্য করা যায় বিভিন্ন ফুল ফোটে এই বসন্তকালে, আর কি আর ওই একই যে হালকা মনোরম আবহাওয়া এই টাইপের। এবার দেখো তোমাদের পরবর্তী অংশে দুটো অনুশীলনী আছে, ঠিক আছে? তো প্রথম এটা আছে, তারপর এটা আছে। দেখো প্রথম এটা, তো এখানে চারটে কাল আছে, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল আর বসন্তকাল। এই চারটি কালের কি কি ফুল দেখা যায়, কি কি ফল দেখা যায়, আর কি কি উৎসব হয়। আমি মোটামুটিভাবে দুটো করে করেছি, এটাই যথেষ্ট। দেখো গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে জুঁই ফুল ফোটে, বেল ফুল ফোটে। ফল সবাই জানো আম, জাম, লিচু, কাঁঠাল এই সমস্ত ফল পাওয়া যায়। উৎসব রবীন্দ্র জয়ন্তী, বর্ষবরণ, এগুলো হচ্ছে এই গ্রীষ্মকালের উৎসব। শরৎকাল, শরৎকালে আমরা জানি দুর্গাপূজা হয়, তার মানে কাশফুল ফোটে, তো ফুলে কাশফুল আছে, শিউলি ফুল ফোটে। ফল, ফল হচ্ছে আতা, বাতাবি লেবু, এইগুলো হচ্ছে শরৎকালে। আর উৎসব, উৎসব হচ্ছে রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, এগুলো হচ্ছে শরৎকালের উৎসব। এরপরে দেখো শীতকাল, শীতকালে আমরা সবাই জানি গাঁদা ফুল ফোটে, গোলাপ ফুল ফোটে, ডালিয়া এই সমস্ত। ফল শীতকালে আপেল হয়, কমলা লেবু হয়, নাশপাতি হয়, এইগুলো। আর উৎসব পৌষ পার্বণ আছে, সরস্বতী পূজা, এইগুলো। বসন্তকাল, বসন্তকালে যত রকমের ফুল হয় সব বেশিরভাগই বসন্তকালে ফোটে, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ পলাশ, শিমুল। তাছাড়া ফল হচ্ছে কাঁচা আম আছে, বেল আছে, কুল আছে, এইগুলো। উৎসব কী কী, দোলযাত্রা, শিবরাত্রি, এগুলো হচ্ছে এই বসন্তকালের উৎসব। এবার দেখো এর পরবর্তী অনুশীলনী যেটা আছে তোমাদের, কিছু উদ্ভিদের নাম আছে, কিছু প্রাণীর নাম আছে, তারা কোথায় থাকে। তো আমি এখানে কিছু ইয়েতে ভাগ করেছি। দেখো যেগুলো সাপ আছে, ব্যাঙ আছে, কেঁচো, ইঁদুর, ছুঁচো, এই জাতীয় যেগুলো আছে না, সরি ব্যাঙটা নয়, এ সাপ, শুদ্ধ সাপ, কেঁচো, ইঁদুর, ছুঁচো, এইগুলো সব কোথায় থাকে, গর্তে, ঠিক আছে? মাটির গর্তে এরা লুকিয়ে থাকে। তাছাড়া যদি আমরা বৃহত্তর প্রাণী বলি তাহলে শেয়াল আছে, কটাস আছে, এইগুলো গর্তে লুকিয়ে থাকে। এবার আমরা যদি আরও একটু এগিয়ে যাই তাহলে দেখব বাঘ, সিংহ, হাতি, হরিণ, যেগুলোকে কিছু চিড়িয়াখানায় আবদ্ধ করে রাখা হয়, আর কিছু নিজস্ব আবাসস্থল বা জঙ্গলে থাকে। এগুলো হচ্ছে এই জাতীয় গেল।
এবার আমরা যদি প্রাণীর মধ্যে পাখি পড়ছে, বিভিন্ন পাখি যায়, চড়ুই পাখি, শালিক পাখি, বাবুই পাখি। তো এরা বিভিন্ন গাছের ডালে বাসা তৈরি করে। যেমন বাবুই পাখি খুবই একটা নিখুঁত বাসা তৈরি করে, এরা এদের থাকার জায়গা এইগুলো। তো এইভাবে আমি এটাকে ক্লাসিফাই করেছি। দেখো প্রথম থেকে যেগুলো গর্ত আছে, প্লাস যেগুলো জঙ্গলে থাকে নিজস্ব আবাসস্থল, বা যেগুলো চিড়িয়াখানায় থাকে এইগুলো। এরপর বিভিন্ন পাখি রয়েছে, ঠিক আছে। আর তাছাড়া এবার যদি আমরা আরেকটু ইয়েতে যাই, যেমন মাছ, বিভিন্ন ছোটোখাটো পোকা, চিংড়ি, এই সমস্ত যেগুলো সেগুলো কোথায় থাকে? জলে। হাঙর, এগুলো তো প্রাণী, হাঙর, কুমির, এই জাতীয়গুলো এরা সব জলে থাকে। তাহলে বুঝতে পারলে কিছু প্রাণী গর্তে থাকে, কিছু প্রাণী জলে থাকে। ব্যাঙ যেমন জলে ডাঙায় দুটোতেই থাকে। তাছাড়া কিছু প্রাণী জঙ্গলে থাকে, চিড়িয়াখানাতেও কিছু প্রাণীকে রাখা হয়। আর বিভিন্ন পাখি জাতীয় যেগুলো, সেগুলো সব গাছের ডালে বাসা বেঁধে থাকে, ঠিক আছে। এরপর দেখো বাঁদর, হাতি, এগুলো লিখেছি। তাহলে এইটাকে এইভাবে করবে, তাহলে খুব সুবিধা হবে। এবার দেখো উদ্ভিদের নাম এগুলো আমি কিছু দিয়েছি, এছাড়াও তোমরা করতে পারো। আমি কিছুটা বুঝিয়ে দিই। ক্যাকটাস, বাবলা, ফণিমনসা, এই জাতীয় গাছ যেগুলো খুব অল্প জলেতেও বেঁচে থাকতে পারে। এরা সাধারণত রাজস্থান মরু অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। তো এই গাছগুলো কোথায় দেখা যায়? থাকার জায়গা মরু অঞ্চল, বা খুব অল্প পরিমাণ জল হলেও এরা বেঁচে থাকতে পারে। এরপর যদি আমরা যাই পাহাড়ি অঞ্চলে দেবদারু গাছ, পাইন গাছ, রডোডেনড্রন, ফার, স্প্রুস, এই জাতীয় গাছ যেগুলো পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে একটা গেল মরু অঞ্চলে, যেগুলো পেলাম খুব অল্প জলেতেও বেঁচে থাকতে পারে। পাহাড়ি অঞ্চলে যেগুলোতে প্রচুর পরিমাণে জল হয়, আর গাছগুলো কি হয়? অনেক লম্বা হয়, গাছের পাতাগুলোও বড় হয়, ঠিক আছে। তো এইগুলো। এরপর দেখো কিছু উদ্ভিদ যেগুলো আমরা শস্য, মানে যেগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, গম, ধান, সরিষা যেখান থেকে তেল, তিল যেখান থেকে তেল। তো এই জাতীয় এগুলো কি? এগুলো আমাদের আবাদযুক্ত জমি, মানে যেগুলোতে চাষ হয় সেইখানে লক্ষ্য করা যায়। আর আমরা যদি এবার কিছুটা সরে এসে ফলের দিকে আসি, যেমন আম, লিচু, কাঁঠাল, এগুলো সাধারণত আমাদের বাড়ির চারপাশ বা ভূপৃষ্ঠের কাছাকাছি যেগুলো, সেইখানেই থাকে। তাহলে হাইটে থাকে পাহাড়ি অঞ্চলে এই জাতীয় গাছ, রডোডেনড্রন, দেবদারু, পাইন, ফার, স্প্রুস, এই জাতীয় গাছ হাইটে থাকে, উচ্চতায় থাকে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এরা লক্ষ্য করে, পাতাগুলো অনেক বড় হয়, উদ্ভিদের কাঠ শক্ত হয়, আর উদ্ভিদের উচ্চতা অনেকটা বেশি হয়। পাহাড়ি গেল। মরু অঞ্চল, যেখানে এরা জলের অভাব লক্ষ্য করায় এদের পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে। এছাড়া এরা খুব অল্প জলে বেঁচে থাকতে পারে। এই উদ্ভিদের নামও আমি দুটো লিখেছি। এছাড়া তোমরা ফণিমনসা নিতে পারো, এই জাতীয় উদ্ভিদ। আর বললাম যেগুলো আমরা শস্য হিসাবে গ্রহণ করি, ধান, গম, যব, ভুট্টা, তো সেগুলো আবাদযুক্ত জমি, মানে যেখানে চাষ হয় সেখানে লক্ষ্য করা যায়। আর আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো আমাদের চারপাশে আমরা লক্ষ্য করতে পারি। এবার দেখো তোমাদের যে লাস্ট পয়েন্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ প্রাণী রয়েছে। তো সেইগুলি আমরা পড়ব। প্রথমে শুরু করব আমাদের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রাণী রয়েছে, যেগুলো এখন বিপন্নের পথে, বা যেগুলো মানুষের অত্যাচারে সংকটাপন্ন। তো এই রকম হয়েছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া আর গরুমারা, ঠিক আছে। জলদাপাড়া আর গরুমারা, এখানে দেখতে পাওয়া যায় একশৃঙ্গ গন্ডার, ঠিক আছে। একটা শিংওয়ালা গন্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া, গরুমারা। এবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গেলে আমরা দেখতে পাবো রেড পান্ডা। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গেলে আমরা দেখতে পাবো রেড পান্ডা। এবার যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাই গুজরাটে, তাহলে গুজরাটে গিয়ে আমরা একটা অরণ্য দেখতে পাবো, তার নাম হচ্ছে গির অরণ্য। তো সেইখানে রয়েছে সিংহ, মানে এখানে বিভিন্ন প্রজাতির সিংহ আমরা দেখতে পাবো। মধ্যপ্রদেশে আগে বাঘ আর সিংহ মিলেমিশে থাকতো, এখন সিংহকে কি করা হয়েছে?
কিছুটা কমিয়ে আনা হয়েছে, বাঘের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে মধ্যপ্রদেশে। সাঁতরাগাছি, এই সাঁতরাগাছিতে বিভিন্ন প্রজাতির হাঁস পাওয়া যায়, তার সাথে বিভিন্ন পাখি পাওয়া যায়। এই গেল তোমাদের এই গেল কিছু গুরুত্বপূর্ণ প্রাণী। আর তোমাদের রয়েছে তিস্তা আর তোরসা, এই দুই নদী, তিস্তা নদী আর তোরসা নদী। তিস্তা নদী, তোরসা। তো তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? সিকিম থেকে। আর তোরসা নদী ভুটান থেকে। তিস্তা নদী আর তোরসা নদী উত্তরবঙ্গে উৎপত্তি লাভ করে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসে এবং বাংলাদেশে ঢুকে যায়, শেষে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। কেন বললাম? কারণ এই তিস্তা নদী আর তোরসা নদী যে অঞ্চলের উপর দিয়ে গেছে, সেখানে আমরা দেখতে পাই জলদাপাড়া, গরুমারা বা হাসিমারা এই জাতীয় অভয়ারণ্য। ক্লিয়ার? আর কি? আর হচ্ছে আমরা দেখতে পাই আমাদের কাছাকাছি হুগলি নদী, অর্থাৎ যে নদী গঙ্গার ট্রিবিউটারি, সেই নদী কি হয় না দক্ষিণবঙ্গে নেমে আসে এবং এও বঙ্গোপসাগরে গিয়ে মেশে। এই হুগলি নদী কি করে? এই হুগলি নদীর ওপর রয়েছে হাওড়া ব্রিজ, যেটাকে বলা হয় রবীন্দ্র সেতু। সেটা হাওড়া এবং কলকাতাকে কি করে? যোগসূত্র স্থাপন করে এই হাওড়া ব্রিজ। তাহলে এই গেল তোমাদের ব্যাপার। আর কিছু রয়েছে যেমন ভুটানে আমরা দেখতে পাই টোটো উপজাতির মানুষ, টোটো উপজাতির, এবং এরা এক ধরনের নৃত্য বা নাচ উপস্থাপন করে, সেই নাচকে বলা হয় রাভা নৃত্য। তো এইটাই যে একটা সিকিমে উৎপত্তি লাভ করে, সেটা হলো তিস্তা নদী, আর একটা নদী উৎপত্তি লাভ করে তোরসা নদী, সেটা সিকিম থেকে। এরা দুই দক্ষিণবঙ্গে এগিয়ে এসে বাংলাদেশে ঢোকে এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়ে এই জলদাপাড়া, গরুমারা, হাসিমারা এই জাতীয় অভয়ারণ্যকে ক্রস করে। এইটাই। আর হুগলি নদী তোমাদের বললাম। তো এটাই তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো নোটস, পিডিএফ বা এমসিকিউ দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে যাবে এবং সমস্ত কিছু নিয়ে নেবে। ধন্যবাদ।